জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার শেষ পর্বের অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমরা অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2 এর আমাদের লেকচার 6। তোমাদের জন্য রেফারেন্স বুক হিসাবে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস বইটি সাজেস্ট করছি। আমার সমস্ত লেকচারই স্যারের বই থেকে ফলো করা। এই বইটি প্রকাশ করেছে তিতাস পাবলিকেশনস। At the beginning of this chapter, we introduce the following notations. আমরা এখানে তিনটি নোটেশন নিয়ে প্রথমে আলোচনা করব, কারণ এই অধ্যায়ে এই তিনটি নোটেশন ব্যবহার করা হয়। The big O. The definitionটা হলো if g of x is greater than 0 for all x is greater than or equal to 1, x এর মানটা a বা তার চাইতে বড় যে কোনো ইন্টিজার এবং x এর বিভিন্ন মানের জন্য g of x টা যদি greater than 0 হয়, where a is a positive integer and limit x tends to infinity, f of x এর পরম মান ডিভাইডেড বাই g of x, অর্থাৎ এই যে কোশ্চেনটা f of x ডিভাইডেড বাই g of x, f of x এর আমরা এখানে ধনাত্মক মানটা নিব। তাহলে f of x এর মডুলাস ডিভাইডেড বাই g of x লেস দেন যদি একটি পজিটিভ ইন্টিজার k হয়, তাহলে f of x ইকুয়াল টু o of g of x, অর্থাৎ যদি ফাংশনটি বাউন্ডেড হয়, ফাংশনটির মান আমাদের একটা জানা সংখ্যা k এর চাইতে ছোট হয়, তাহলে আমরা f of x ইকুয়াল টু বলবো o of g of x। এই ওটা হলো big O. This means that the quotient f of x divided by g of x is bounded for x is greater than or equal to k, যে কথাটা আমি আগেই বললাম। তাহলে এর অর্থ দাঁড়ায় যে a x এর এমন একটা মান যেটা একটি পজিটিভ ইন্টিজার এর সমান বা তার চাইতে বড় হওয়ার ফলে g of x টা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে f of x একটি ফাংশন, f of x এর পরম মান ডিভাইডেড বাই g of x, এই কোশ্চেনটা আমাদের একটা জানা সংখ্যা পজিটিভ ইন্টিজার লেস দেন যদি k হয়, তাহলে f of x অর্থাৎ উপরেরটাকে বলা হবে o of g of x। এখানে একটি एग्जांपल উপস্থাপন করেছি। the function sin x is bounded, কারণ sin x এর মান আমরা জানি +1 অথবা -1, এটার মান সসীম। we write sin x equal to o of 1, কারণ sin x divided by 1, sin x divided by 1 এর মানটা একটি সসীম সংখ্যা, সুতরাং আমরা লিখতে পারি sin x equal to o of 1, অর্থাৎ sin x এর মানটা বাউন্ডেড বা সসীম। the little o, if limit x tends to infinity, f of x divided by g of x equal to যদি 0 হয়, তাহলে f of x divided by g of x equal to যদি 0 হয়, আগেরটা ছিল যে f of x divided by g of x less or equal to k,
আর এবারে হলো f of x ডিভাইডেড বাই g of x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে f of x কে বলা হবে o of g of x। এই o হলো লিটল o। asymptotically equivalent if limit x tends to infinity f of x divided by g of x equal to যদি 1 হয় তাহলে দেখো তোমরা এখানে তিনটা শর্ত। একটা হলো বিগ ও এর ক্ষেত্রে f of x divided by g of x less or equal to k, লিটল ও এর ক্ষেত্রে f of x divided by g of x equal to 0, আর asymptotically equivalent সমতুল্য বা সর্বসম প্রায় সমান তাহলে f of x divided by g of x equal to 1। তাহলে যদি limit x tends to infinity f of x divided by g of x equal to 1 হয় তাহলে আমরা বলবো f of x is equivalent বা asymptotically equivalent of g of x as x tends to infinity, that is f of x is asymptotically equivalent to g of x। তাহলে তিনটা নতুন নোটেশন আমরা পেলাম। এই তিনটি নোটেশন অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস এর দ্বিতীয় অধ্যায়ে অনেক জায়গায় ব্যবহৃত হবে। এরপরে হলো ডিরিচলেট সিরিজ। ডিরিচলেট সিরিজের ডেফিনেশনটা হলো এরকমের: if a number theoretic function an is given, if a number theoretic function এর সম্পর্কে নাম্বার থিওরেটিক ফাংশন সম্পর্কে তোমরা অনার্স ফোর্থ ইয়ারে পড়েছো। এটাকে অ্যারিথমেটিক ফাংশনও বলা হয়। তাহলে নাম্বার থিওরেটিক ফাংশনের ডেফিনেশনটা হলো এরকমের যে ডোমেন হবে রিয়েল নাম্বার এবং রেঞ্জ হবে কমপ্লেক্স নাম্বারের উপসেট। আমরা জানি যে কোনো রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারের একটি উপসেট। কাজেই ডোমেনটা রিয়েল নাম্বার হলে রেঞ্জটা কমপ্লেক্স নাম্বারের উপসেট মানে রিয়েল হতে পারে। এখানে আমরা রিয়েল নিয়ে আলোচনা করব মূলত। if a number theoretic function n is given then we can associate it with an infinite series summation n divided by n to the power s, where s is a real or complex variable। s টা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কমপ্লেক্স ও। here we consider s as real variable। তবে আমরা আমাদের এই চ্যাপ্টারের আলোচনায় আমরা s টাকে সব সময় রিয়েল ভেরিয়েবল হিসেবেই ট্রিট করব বা বিবেচনা করব। this series is called Dirichlet series associated with an। এখানে উপরে যেটা থাকবে সেইটার সাথে সংশ্লিষ্ট সিরিজ আমরা বলবো, Dirichlet series বলবো। ডেফিনেশনটা কি দাঁড়ালো? if a number theoretic function n is given then we can associate with it an infinite series। কারণ ইনফিনিট সিরিজ এই জন্য n এর মানটা 1 থেকে অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, n equal to 1 to infinity, n divided by n to the power s। এই যে একটা সিরিজ আমরা পাবো যেখানে s টা হবে রিয়েল ভেরিয়েবল, তাহলে এই সিরিজটাকেই বলা হবে ডিরিচলেট সিরিজ। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো জেনারেটিং ফাংশন। for is s is greater than sc, s আমরা জানি একটা রিয়েল ভেরিয়েবল, sc একটি নির্দিষ্ট ভেরিয়েবল বা নির্দিষ্ট সংখ্যা। if for is s is greater than hc we denote the series summation an divided by n to the power s where n equal to 1 to infinity। তাহলে এই যে আমরা আগের পৃষ্ঠায় যে ডিরিচলেট সিরিজ নিয়ে আলোচনা করলাম এখানে কিন্তু সেই ডিরিচলেট সিরিজই। তাহলে এবারে হলো for is s is greater than sc we denote the series
summation n divided by n to the power s where n equal to 1 to infinity by a function f of s। কারণ এখানে n এর বিভিন্ন মান যদি আমরা বসানোর পরে যে সিরিজটি পাবো সেখানে কিন্তু s থেকেই যাবে। কাজেই ওই ফাংশনটাকে যেটা সিরিজটা বের হবে সেটাকে আমরা বলতে পারি s এর ফাংশন। এবং এটাকে যদি আমরা ক্যাপিটাল এফ এস দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি capital F of s equal to summation n divided by n to the power s where n equal to 1 to infinity. We can say by expanding f of s we shall get the series এত। তাহলে f of s কে যদি আমরা s এর বিভিন্ন মান বসানোর ফলে আমরা একটা সিরিজ পাবো এবং সেই সিরিজটা এবং এই সিরিজটি একই রকমের। In this sense, f of s is called the generating function of the number theoretic function an. তাহলে f of s equal to n এর পরিবর্তে 1 2 3 আমরা বসানোর ফলে এই an এর উপরে ভিত্তি করে an এর বিভিন্ন মানের জন্য বা n এর বিভিন্ন মানের জন্য আমরা একটা সিরিজ পাবো। তাহলে ওই সিরিজটি মূলত an দ্বারা অ্যাসোসিয়েটেড অথবা an দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং আমরা লিখতে পারি in this sense f of s is called the generating function of the number theoretic function an। তাহলে f of s টাকে an এর জেনারেটিং ফাংশন বলা হবে। এবারে আমরা আসি জিটা ফাংশনে। the simplest infinite diskless series f of s equal to summation 1 by n to the power s where n equal to 1 to infinity is called the Riemann zeta function which is denoted by zeta s। এখানে জেনারেটিং ফাংশন আমরা f of s equal to যেটা পেলাম সমীকরণ নাম্বার 2 এ এখানে n এর পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে যে সিরিজটা পাবো সেই সিরিজটাকেই বলা হয় জিটা ফাংশন এবং এটাকে জিটা s দ্বারা প্রকাশ করা হয়। It is convergent for s is greater than 1. s এর মান 1 এর চাইতে বড় হলে এই সিরিজটির মান কনভার্জেন্ট হয়। অর্থাৎ কনভার্জেন্ট এর ডেফিনিশনটা আমরা যেটা জানি সেটা হলো n এর মানটি যদি অসীমের দিকে অগ্রসর হওয়ার ফলে ফাংশনটির মান যদি সসীম হয় তাহলে সেই সিরিজটাকে বলা হয় কনভার্জেন্ট সিরিজ। সুতরাং s এর মান যত বৃদ্ধি পাবে এই সিরিজটির মান শেষ পদ আস্তে আস্তে শূন্যের দিকে অগ্রসর হবে। সুতরাং s is greater than 1 এর জন্য ফাংশনটি হবে কনভার্জেন্ট। since epsilon n এটা আমরা অনার্স 4th ইয়ারে এটা সংজ্ঞাটা পেয়েছি epsilon n equal to 1 for all values of n belongs to n, so the generating function of the arithmetical function is the arithmetical function বা নাম্বার থিওরিটিক ফাংশন একই। তাহলে এই 1 এর পরিবর্তে যদি আমরা epsilon n বসাই তাহলে ওই জিটা s এর যে ভ্যালু আসবে এখানে আমরা epsilon n বসাইলে সেই একই ভ্যালুই আসবে। এবার আমরা আলোচনা করব থিওরাম 2 নিয়ে। থিওরাম 2 কে অয়লার্স প্রোডাক্ট ফাংশন অথবা অয়লার্স আইডেন্টিটিও বলা হয়। তাহলে থিওরাম 2 এর স্টেটমেন্টটা হলো if f of n is a multiplicative function and the Dirichlet series summation f of n divided by n to the power s where n equal to 1 to infinity is convergent for s is greater than sc, then summation f of n divided by n to the power s where n equal to 1 to infinity equal to হবে multiplication of 1 plus f of p divided by p to the power s f of plus f of p square divided by p to the power s whole square তার মানে হলো p to the power 2s plus f of p cube divided by p cube to the power s বা ps to the power cube ভাবে আমরা সিরিজটাকে লিখতে পারি। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। আর the product is extended over all primes, এই p হইল প্রাইম বা মৌলিক সংখ্যা, যত মৌলিক সংখ্যা নেওয়া যায় সবগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং এটা আস্তে আস্তে আমরা এক্সটেন্ড করব যতক্ষণ পর্যন্ত
বৃদ্ধি করা যায়, অর্থাৎ অসীম পর্যন্ত। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সামেশন f of n divided by n to the power s where n equal to 1 to infinity equal to হবে multiplication of এই সিরিজটি। Proof. Here f of n is a multiplicative function and the series summation f of n divided by n to the power s where n equal to 1 to infinity converges for all s is greater than sc. এটুকু আমাদের প্রশ্নে দেয়া আছে। আমরা ধরে নিলাম f of p of s equal to 1 plus f of p divided by p square plus f of p square divided by p square to the power s plus f of p cube divided by p cube to the power s। এই সমীকরণটাকে আমরা নাম দিলাম 1 নাম্বার সমীকরণ। এখন যদি আমরা p এর পরিবর্তে 2 3 5 7 11 আপ টু p মানে হইল অনেক বড় বা যত বড় করা যায় সেরকম একটা মৌলিক সংখ্যা, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা যেটা সেটাকে আমরা ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করলাম। এখানে খেয়াল রাখবে এই পি কিন্তু স্মল পি আর এই পিটা হলো ক্যাপিটাল পি, অর্থাৎ সবচেয়ে বড় যে মৌলিক সংখ্যাটা সেটাই হলো আমাদের ক্যাপিটাল পি। সাকসেসফুলি ইন 1 যদি আমরা পর্যায়ক্রমে এই মানগুলো বসাই where p is any large prime we get, তাহলে আমরা পাবো কি p এর পরিবর্তে 2 বসাবো আমরা। তাহলে এখানে p এর পরিবর্তে 2 বসাই, তাহলে p of 2 of s equal to 1 plus f of 2 divided by 2 to the power s plus f of 2 square divided by 2 square to the power s, পাওয়ারে যেহেতু গুণ হয় এইজন্য আমরা লিখলাম 2 to the power 2s plus f of 2 cube divided by 2 cube to the power s। এভাবে আমরা 2 বসালাম, 3 বসালাম, আপ টু শেষের যে ক্যাপিটাল পিটা অর্থাৎ সবচেয়ে বড় যে মৌলিক সংখ্যাটা সেটি আমরা বসালাম। ব্যাপারটি খুব জটিল না, তোমরা আশা রাখি দেখলেই বুঝবে। If we multiply the above series, then the general term of right hand side will be of the form. এখন এই সবগুলো যদি আমরা গুণ করি, গুণ করলে একটা জেনারেল টার্ম অর্থাৎ যেটার মাধ্যমে প্রতিটি টার্ম বের করা যাবে সেটা হলো আমরা নিলাম যে f of 2 to the power আমি ধরে নিলাম a2। এখানে দেখো 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 2 2 এর পাওয়ার 3 এরকম করতে করতে একটা জেনারেল টার্ম আমি নিলাম 2 এর পাওয়ার a2 আর f3 of s এর ক্ষেত্রে আমি জেনারেল টার্ম নিলাম f of 3 to the power a3। অনুরূপ ভাবে fp of s এর জেনারেল টার্মটা নিলাম আমি f of 3 to the power ap ডিভাইডেড বাই থাকবে এই নিচের সংখ্যাটা। তাহলে এভাবে জেনারেল টার্মটা আমাদের আসবে এরকম, আর নিচের 2 ওই একই জিনিস 2 to the power a2 into 3 to the power a3 এবং সাথে থাকবে আমাদের s, যে প্রতিটা টার্মেই সাথে s আছে। এখন যেহেতু f টা মাল্টিপ্লিকেটিভ সুতরাং এই টার্মটাকে আমরা লিখতে পারি f of 2 to the power a2 into 3 to the power a3 up to p to the power ap। আর এখানে যে পাওয়ার আছে s, এই s টা এক পাওয়ারে আমরা নিয়ে গেলাম 2 to the power a2 3 to the power a3 up to p to the power ap whole to the power s। এখন যদি আমরা এই যে 2 to the power a2 3 to the power a3 up to p to the power ap এই রাশিটাকে যদি আমরা n কল্পনা করি বা ধরি তাহলে আমাদের রেজাল্ট আসবে f of n divided by n to the power s। In this way, by fundamental theorem of arithmetic, fundamental theoremটা কি? fundamental theoremটা হলো fundamental theorem of arithmetic, fundamental theoremটা হলো যে কোনো সংখ্যাকে আমরা কতগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে পারি এবং সেটা শুধুমাত্র একভাবেই প্রকাশ করা যাবে।
যেমন 6 আমরা একটা সংখ্যা যদি নেই, তাহলে 6 কে লেখা যাবে 1 into 2 into 3। এছাড়া অন্য কোনো ভাবে 6 কে লেখা যাবে না। আমরা যদি 15 নেই, 15 মানে হলো 1 into 3। মৌলিক সংখ্যা যেহেতু 1 আমরা এখানে আনবো না, যে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যাবে, তাহলে আমরা লিখতে পারবো 3 into 5। 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। কাজেই ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক হলো যে কোনো সংখ্যাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যাবে এবং সেটা শুধুমাত্র একভাবেই প্রকাশ করা যাবে। In this way, by fundamental theorem of arithmetic, every natural number n whose prime factors are 2, 3, 5 up to p will appear once and only once, শুধুমাত্র একভাবেই প্রকাশ করা যাবে। Therefore, multiplication of p of এই যে আমরা একটা সংখ্যা পাবো fp of s equal to summation f of n divided by n to the power s। ওই যে প্রথম টার্ম যখন আমরা সংখ্যাগুলোকে গুণ করব, গুণ করার পরে কিন্তু সবগুলোকে আমরা আবার যোগ করি, যেমন a plus b into c plus d, তাহলে হবে ac plus ad। এরকম সবগুলো গুণ আকারে আসবে, সরি যোগ আকারে আসবে। সুতরাং আমরা লিখতে পারি এই fp of s, এখানে দেখো এই স্মল p টা হলো 2 3 4 5 সরি 2 3 5 7 এই p এর মান, আর এই ক্যাপিটাল পি হলো আমাদের একেবারে লার্জেস্ট প্রাইম নাম্বার। সুতরাং এই সংখ্যাগুলো যদি আমি গুণ করি তাহলে আমি পাবো কি, এই যে জেনারেল টার্মের যোগফলগুলো পাবো f of n divided by n to the power s, আর সামেশন এই p মানে হলো প্রাইম নাম্বার extended over numbers of the stated type only। এখানে যে রকমের টার্মগুলো পাওয়া গেছে শুধুমাত্র সেগুলোই আমি যোগ করব। সুতরাং সামেশন f of n divided by n to the power s minus f of n divided by n to the power s, প্রথম টার্মে সামেশনটা সামেশন n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এখানে হইল সামেশন সমস্ত মৌলিক সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা দেখি এখানে n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই টার্মটি অনেক বড় একটি টার্ম। n এর মান 1 2 3 4 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, সেখান থেকে বাদ যাবে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো, আর এবং আমাদের সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা আমরা ধরেছি p। কাজেই পরবর্তীতে n এর মান p + 1 থেকে যদি আরম্ভ হওয়ার ফলে সামেশন f of n divided by n to the power s, এখানের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার চাইতে, কারণ p + 1 এর পরে আমাদের অসীম পর্যন্ত অনেক সংখ্যা থাকে, কাজেই এই দুইটার যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা শূন্য বা তার চাইতে বড় হবে। শূন্য হবে কখন? যখন দুটোটা সমান হয়, তাহলে 0 বা তার চাইতে বড় হবে, এবং সামেশন f of n divided by n to the power s where n equal to p plus 1 to infinity, এই টার্মটার চাইতে হবে ছোট। এটা আমরা জেনারেলি লিখতে পারি since summation f of n divided by n to the power s where n equal to 1 to infinity is convergent, so last term tends to 0 as p tends to infinity। এই যে শেষের পদটা আছে, শেষের পদটা যদি আমরা, যেহেতু বলা আছে কনভার্জেন্ট হলো, কনভার্জেন্টে আমরা n এর মান যত অসীমের দিকে অগ্রসর হবে আমাদের শেষ পদটা তত শূন্যের দিকে অগ্রসর হবে। কাজেই p এর মানটা যদি আমরা অসীমের দিকে অগ্রসর করি তাহলে আমাদের এই টোটাল টার্মটার মান 0 এর দিকে অগ্রসর হবে। এখন দেখো এই মাঝের টার্মটা 0 বা তার চাইতে বড়, আবার আমরা পাবো 0 এর চাইতে ছোট, তার মানে হইল এই টার্মটার মান 0। Thus when p is sufficiently large, then আমরা লিখতে পারি এত ইকুয়াল টু এই টার্মটা, অর্থাৎ
summation f of n divided by n to the power s, where n equal to 1 to infinity equal to limit, কারণ আমাদের p tends to infinity, limit p tends to infinity summation f of n divided by n to the power s. আমি আবার বলছি, আমরা পেলাম এই দুইটি পদের বিয়োগফলটা শূন্য বা তার চাইতে বড় এবং সেটি অবশ্যই এই পদটার চেয়ে ছোট, কিন্তু যেহেতু এই পদটি কনভার্জেন্ট ফর পি টেন্ডস টু ইনফিনিটি, পি এর মানটা অসীম হলে যেহেতু এই টার্মটি কনভার্জেন্ট হয়, কনভার্জেন্ট হওয়া মানে হলো এটার মান সসীম হবে এবং এটা শূন্যের দিকে অগ্রসর হয়। সুতরাং আমাদের এই মাঝের টার্মটি জিরো বা তার চাইতে বড়, আবার প্লাম জিরো চাইতে ছোট, তার মানে আসলে হলো এই পদটি জিরো এর সমান। সুতরাং আমরা লিখতে পারি summation f of n divided by n to the power s equal to summation f of n divided by n to the power s, এখানে n এর মান 1 থেকে ইনফিনিটি, এখানে হলো থিটা ফর অল প্রাইমস। সুতরাং এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। এখন এই যে summation f of n divided by n to the power s, এটা ইকুয়াল টু এই 2 এর মাধ্যমে আমরা লিখতে পারি মাল্টিপ্লিকেশন আকারে। এখন এই মাল্টিপ্লিকেশন এটা আবার 1 এ দেয়া আছে আমাদের, আমরা একটু 1 এ যাই। এই যে f of p of s equal to 1 plus f of p divided by p square, f of p square divided by p square to the power s, এভাবে আমরা 1 থেকে এই মানটা পাই। কাজেই এই মাল্টিপ্লিকেশনটাকে যদি আমরা এই সামেশন এই 1 এর মাধ্যমে এই f of p of s এইটুকুর মানটা আমরা এখানে বসালাম, তাহলে আমাদের বাম পাশে আছে সামেশন f of n divided by n to the power s where n equal to 1 to infinity, এবং ডান পাশে পেলাম আমরা এটা, এবং এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে। সুতরাং আমাদের থিওরাম 2 আমরা প্রমাণ করলাম। এবার দেখব আমরা থিওরাম 3। থিওরাম 3 টা খুবই সহজ। এটার স্টেটমেন্টটা হলো if s is greater than 1 then zeta s equal to multiplication of 1 divided by 1 minus p to the power minus s, এখানে p হলো সকল প্রাইম নাম্বার। তোমাদের একটু বলে রাখি যে এই যে জিটা এস অনেক সময় যখন আমরা ইকুয়েশনের মধ্যে লিখি তখন এই জিটা এস এর চেহারাটা একটু পরিবর্তন হয়ে যায়, আমরা পরবর্তীতে দেখব। এখানে এই থিওরাম 3 তে জিটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে জিটাটা পরিবর্তন হয়ে গেছে। প্রমাণ, from Riemann zeta function we have zeta s equal to, এটা আমরা জানি। again from Euler's identity we have, Euler's identity মানে হলো আমাদের থিওরাম 2। থিওরাম 2 থেকে আমরা আবার এটি পেয়েছি, when f of n equal to 1 for all values of n belongs to n then 2 becomes, এখানে f of n এর পরিবর্তে যদি আমি 1 বসাই, n কি যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে এই p গুলো কিন্তু সব ন্যাচারাল নাম্বার। সুতরাং আমরা লিখতে পারবো সামেশন 1 by n to the power s where n equal to 1 to infinity, মাল্টিপ্লিকেশন রইল 1, f of p তার পরিবর্তে 1, f of p স্কয়ার তার পরিবর্তে 1 এভাবে আসবে। এখন এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম 1 plus 1 by p to the power s plus 1 by p to the power s whole square plus 1 by p to the power s whole cube এভাবে আসবে। এখন আমরা জানি 1 minus x to the power minus 1 equal to 1 plus x square plus x cube, ওইটির সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো 1 minus 1 by p to the power s whole to the power minus 1। এখন এই 1 by p to the power s এটাকে আমরা লিখতে পারি p to the power minus s। সুতরাং zeta is equal to multiplication of 1 by 1 minus e to the power minus s।
remark, this is known as corollary of Euler's identity. তাহলে থিওরাম 2 কে বলা হয় Euler's identity এবং প্রোডাক্ট থিওরামও বলা হয়, আর থিওরাম 3 কে বলা হয় corollary of Euler's identity. করোলারিটা কি? করোলারিটা হলো থিওরামের বাই প্রোডাক্ট, অর্থাৎ কোনো থিওরাম থেকে যদি আমরা সরাসরি কোনো কিছু প্রতিপাদন করতে পারি, প্রমাণ করতে পারি, তবে সেটাকেই বলা হয় করোলারি। থিওরাম 3টা খুবই সহজ, আশা রাখি এটা তোমাদের কোনো সমস্যা হবে না। এবারে আমরা যাব থিওরাম 6 এ। থিওরাম 6টা একটু বড়, আমাদের যে সময় আছে আমরা শেষ করতে পারবো কিনা একটু সন্দেহ আছে। আমরা থিওরাম 7টা নিয়ে একটু আলোচনা করি, কারণ থিওরাম 6 এটি নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। থিওরাম 6 এ একটু সময় বেশি লাগবে, সুতরাং আমরা থিওরাম 7 নিয়ে আলোচনা করি। Prove that summation mu of n divided by n to the power s equal to 1 divided by zeta s. আমি পূর্বে যে কথাটা বলেছিলাম, এখানে জিটা এস যখন আমরা ইকুয়েশনের মধ্যে আমরা জিটাটা লিখি, তখন এটার চেহারাটা একটু পরিবর্তন হয়ে যায়। প্রমাণ, we have mu into epsilon of n equal to mu into epsilon of n equal to summation mu of d into epsilon of n by d, where d divides n. এটা হলো ডিসলে প্রোডাক্টের সংজ্ঞা। তোমরা অনার্স ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বারস বইয়ের চ্যাপ্টার 4 এ ডেফিনেশন 5 ডিসলে প্রোডাক্টের ডেফিনেশনটা সেখান থেকে দেখে নিও। আমি আবার বলছি, ডক্টর ফজলুর রহমান স্যারের অনার্স ফোর্থ ইয়ার বইয়ের থিওরি অফ নাম্বারস বইয়ের চ্যাপ্টার 4 এর ডেফিনেশন 5 ডিসলে প্রোডাক্ট। ডিসলে প্রোডাক্টের ডেফিনেশনটা হলো mu into epsilon of n equal to summation mu of d into epsilon of n by d, where d divides n. এখন n by d টা হলো d এর কমপ্লিমেন্টারি ডিভিজর। যেমন 12, আমি একটু কমপ্লিমেন্টারি ডিভিজরটা নিয়ে একটু আলোচনা করি। 12 এর ডিভিজর গুলো হলো 1 2 3 4 6 12। এখন 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় 6, অর্থাৎ 2 একটা ডিভিজর, আবার 2 এর কমপ্লিমেন্টারি ডিভিজর হলো 6। একইভাবে 6 একটি ডিভিজর, 6 এর কমপ্লিমেন্টারি ডিভিজর হলো 2। 3 একটি ডিভিজর, তার কমপ্লিমেন্টারি ডিভিজর 4, আবার 4 এর কমপ্লিমেন্টারি ডিভিজর 3। কাজেই d যদি কোনো ডিভিজর হয়, তবে n বাই d হবে তার কমপ্লিমেন্টারি ডিভিজর। তাহলে mu of d into epsilon n by d, ইন্টারচেঞ্জিং d and n by d, তাহলে আমরা পাবো এই পরের টার্মটি d এবং n by d আমরা ইন্টারচেঞ্জ করলাম। এখানে আবার একটু নোট আছে যে সামেশন d ডিভাইডস n এবং ইকুয়াল টু হবে সামেশন
n by d divides n, অর্থাৎ d divides n এর সামেশন নিলে যে রেজাল্ট আসবে n by d কমপ্লিমেন্টারি ডিভিজরের সামেশন নিলেও একই রেজাল্ট আসবে। সুতরাং আমরা লিখলাম summation d divides n mu of n by d into epsilon d equal to, এখানে epsilon d equal to রেজাল্ট হবে 1, এটা অনার্স ফোর্থ ইয়ারে আমরা এটা পাবা। is a Mobius function mu of n by d, mu of n by d equal to আসবে 1 যখন n equal to 1 এবং 1 এর চাইতে যখন বড় হবে তখন রেজাল্ট আসবে 0। এটা হলো অনার্স ফোর্থ ইয়ারে আছে ডিরিচলে কনভলিউশন, এটা হলো থিওরাম 3, চ্যাপ্টার 4 এর থিওরাম 3 এ এই সংজ্ঞাটা দেয়া আছে। আবার ln ইকুয়াল টু আমরা জানি 1 যখন n ইকুয়াল টু 1 এবং 0 হবে যখন n এর মানটা 1 এর চাইতে বড়। সুতরাং এটার পরিবর্তে আমরা লিখতে পারি ln। তাহলে আমরা পেলাম কি mu into epsilon equal to l। জেনারেটিং ফাংশন অফ ln ইকুয়াল টু আমরা জানি summation ln divided by n to the power s। এখন n এর পরিবর্তে 1 2 3 up to epsilon আমরা মানগুলো বসাই। যেহেতু l of 1 equal to 1 এবং l of n equal to 0 যখন n এর মানটা 1 এর চেয়ে বড়, সুতরাং আমরা এখানে পাই রেজাল্ট 1। জেনারেটিং ফাংশন অফ epsilon n equal to summation epsilon n divided by n to the power s। epsilon n equal to 1 আমরা জানি এবং এটাই হলো আমাদের জিটা s, যেটা পূর্ববর্তীতে আমরা আলোচনা করেছি। Let the generating function of mu n equal to mn, এটাকে আমরা ms equal to ms ও করতে পারি অথবা mu ও করতে পারি আমরা, কারণ এই mu হইলো গ্রিক স্মল লেটার এবং m হইলো mu ক্যাপিটাল লেটার। তাহলে mu of n equal to ms equal to summation mu of n divided by n to the power s। Since mu into epsilon equal to l, আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় এটা দেখেছি। So এটার জেনারেটিং ফাংশন epsilon এর জেনারেটিং ফাংশন l এর মান হইল 1, putting the values of generating function of mu epsilon and l। এখন আমরা পক্ষান্তর করলে m of s equal to 1 by epsilon zeta s পাই zeta s। সুতরাং এই ms এর মানটা আমরা বসালাম 1 by zeta s, তার মানে হইল summation mu of n divided by n to the power is equal to 1 by zeta s। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেকচার 6 এর এখানেই সমাপ্তি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।